সকাল 10টা 5 হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। 3 সিটের এক পাশে বসে আছে এক দম্পতি আর তাদের বছর শতকের একটি ছেলে। বাচ্চাটি যেখানে বসেছে তার ঠিক মুখোমুখি বসেছে 27-28 বছরের একটি ছেলে। ছেলেটির পাশের সিটেই রয়েছি আমি। আমার পাশে বসা ছেলেটি ইশারায় বাচ্চাটির সঙ্গে চোখাচোখি করছে। এদিকে বাচ্চাটিও মুখে কোনো কথা না বললেও একইভাবে ইশারায় খেলায় মেতে উঠেছে দুজনে। দুজনের এই খুনসুটি আমি বেশ উপভোগ করছিলাম। সাধারণত পাশাপাশি বসলে কতক্ষণ আর মুখ বন্ধ করে থাকা যায়। আমার পাশের ছেলেটি তখন বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, কি নাম তোমার? এখনকার বাচ্চারা ভীষণ স্মার্টলি উত্তর দিল, মিতেশ। তোমার নাম? ছেলেটি বোধহয় প্রস্তুত ছিল না যে বাচ্চাটি তাকে নাম জিজ্ঞেস করবে। কয়েক সেকেন্ড থেমে মুচকি হেসে বলল, আমার নাম দেবদত্ত। ভুরু কুঁচকে বাচ্চাটি জিজ্ঞেস করল, দেবদত্ত? তোমার নিকনেম নেই? না, আমার এই একটাই নাম। তোমার নিকনেম কি? আমারও একটাই, তবে ফ্রেন্ডরা আমাকে মিত্র বলে। বাচ্চাটির কথাগুলো বেশ ভালো লাগছিল। পা দুটো চেয়ারের উপর তুলে দিয়েই সে বসে আছে। উইন্ডো সিটে বসে কথা বলছে ঠিকই, তবে বাইরের দিকেও তাকিয়ে কি যেন দেখে চলেছে। একটা অনুসন্ধানী চোখ, ঠিক যেন পথের পাঁচালীর ছোট্ট অপু। এর মধ্যেই বাচ্চাটির সঙ্গে ছেলেটির বেশ ভাব জমে গেছে। মাঝে মধ্যেই আমার দিকে তাকাচ্ছে, যেন চায় আমিও কিছু বলি। আমি কিন্তু চুপচাপ ওদের কথাবার্তা শুনছিলাম। বাচ্চাটির বাবা মা তখন নিজেদের মধ্যেই কথা বলছিলেন। হঠাৎ বাচ্চাটি ছেলেটিকে বলল, তুমি মোবাইলটা পকেটে রেখে দিয়ে আমার সঙ্গে কথা বলো। ছেলেটি সঙ্গে সঙ্গে মোবাইলটা পকেটে রেখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তোমরা? শান্তিনিকেতনে। আমার বাবার ছুটি, মায়েরও ছুটি, আমরা ছুটি কাটাতে যাচ্ছি। শান্তিনিকেতনে কি কি দেখার আছে তুমি জানো? আমি কিন্তু জানি, অনেক কিছু আছে সেখানে। ও তাই? তুমি আগে কখনো গেছো? যাইনি, তবে আমি জানি। আমার বাবা মা দুজনেই বলেছে জায়গাটা খুব সুন্দর। বুঝলাম, কল্পনা প্রবণতায় বাচ্চাটা অপুর মতোই। এবার বাচ্চাটির মা বাবাও ছেলেটির সঙ্গে গল্পে যোগ দিলেন। কোথায় থাকেন, কি করেন, এইসব কথা চলতে লাগলো। ছেলেটি জিজ্ঞেস করলো, আপনারা দুজনেই বুঝি চাকরি করেন? ভদ্রলোক বললেন, আমি ব্যাংকে চাকরি করি। আর বৌদি, আপনিও কি ব্যাংকে? ভদ্রমহিলা কিছু বলার আগেই ভদ্রলোক হেসে বললেন, বৌদির অফিস বাড়িতে। ছেলেটি একটু থেমে বলল, ওহ, আমি ভেবেছিলাম বৌদি চাকরি করেন। আপনারা ছেলের মুখে শুনলাম বাবা মা দুজনেরই ছুটি, তাই ভাবলাম। ভদ্রলোক হাসলেন, ও ঠিকই বলেছে। যেদিন আমার অফিস ছুটি সেদিন ওর মায়েরও ছুটি। আমি ছেলেকে এটাই শিখিয়েছি। আমি অফিসে গিয়ে যেমন কাজ করি, বাড়িতে থেকে বাড়ির কাজ করাটাও তেমনিই কাজ। আমি ইনকাম করি, কিন্তু সার্ভিসটা দেয় ওর মা। তাই মা কিছু করে না, মা হাউসওয়াইফ, এসব শব্দ আমি ওকে শেখাইনি। তিনি একটু থেমে আবার বললেন, মানুষটা বাড়ির কাজ করে বলে সে কখনো বেকার হতে পারে না। ভবিষ্যতে ওর জীবনসঙ্গিনী যদি চাকরি নাও করে, তবুও সে তার প্রাপ্য সম্মানটুকু পাবে। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, সকাল 8টায় আমি অফিসে বেরোই। তার আগে এত সকালে উঠে রান্না, আমার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা, সংসারের কি দরকার কি নেই, ছেলের পড়াশুনো, তার যত্ন, সবটাই তো ও করে। এই সংসারটাকে আসলে ও চালায়। ওর সহযোগিতা ছাড়া আমার পক্ষে চাকরি করাটা অসম্ভবই হতো। আমি ছেলেকে শিখিয়েছি আমরা দুজনেই কাজ করি। আমি বাইরে আর তোমার মা বাড়িতে। ছুটির দিনে তাই দুজনেরই ছুটি। সেদিন কোথাও না কোথাও যাই। সেদিন বাড়ির কাজ দুজনে ভাগ করে করি, বিশ্রাম নিলে দুজনেই নিই। আমার ছেলে এসব দেখেই বড় হচ্ছে। ভদ্রলোকের কথাগুলো শুনে আমি ভাবছিলাম, এমন মানুষ কত সুন্দর করে ভাবতে পারে। কি অসাধারণ পুরুষতান্ত্রিক অহংকারকে ভেঙে দিয়ে সুন্দর একটা জীবন দর্শন গড়ে তুলেছেন তিনি। কে বলেছে সংসার সুখের হয় শুধু রমণীর গুণে? পুরুষকেও তো গুণবান হতে হয়। হাউস হাজব্যান্ড কথাটা যদি পুরুষের ইগোতে লাগে, তবে হাউসওয়াইফ শব্দটাও নারীর ইগোতে লাগে।
আমি হাউসওয়াইফ, এই কথার মধ্যে যে একটা অদৃশ্য বার্তা লুকিয়ে থাকে। আমি বেকার, আমি কিছু করি না। আসলে হাউসওয়াইফ শব্দটা যতটা না সম্মানের, তার চেয়ে বেশি যেন অবমূল্যায়নের। এটা নারীকে আগে বুঝতে হবে। কখনো শুনেছেন কোনো পুরুষ গর্ব করে বলে, আমি হাউস হাজব্যান্ড? সংসার হলো সবচেয়ে বড় অফিস, আর যে মানুষটি সেই অফিস সামলায় তার কাজকে সম্মান করতে পারলেই সে এমনিতেই সম্মান পাবে। শুধু দরকার সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মানসিকতার পরিবর্তন। পরস্পরের কাজকে সম্মান জানাতে পারলেই সম্পর্ক সুন্দর, জীবনও সুন্দর হয়।